দেখো, আজকে আমরা শুরু করব 9-10 জীবনী শক্তি চ্যাপ্টারটা। তোমাদের কাছে যেটা সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু আসলে চ্যাপ্টারটা কিন্তু অত কঠিনও না। যদি ঠিক মতো বোঝা যায় তাহলে অনেক সহজ। তাহলে দেখো, আমরা জীবনী শক্তির পূর্বে আমরা কিছু বেসিক জেনে নেই, যা আমাদের জন্য পরবর্তীতে হেল্প করবে। তাহলে আজকে আমরা জানবো কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের গঠন, আর মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট রাইবোজ সম্পর্কে। তাহলে দেখো তো, আমরা কার্বোহাইড্রেট যদি লিখি, কার্বোহাইড্রেটের নামের মধ্যেই কিন্তু এর সকল ধরনের কাজই আমরা বুঝতে পারবো এটা কি দ্বারা তৈরি। বায়োলজিতে এমন কোনো শব্দ নাই যা তোমরা বুঝতে পারবে না, কারণ কি বায়োলজির বেশিরভাগ শব্দই তার কোনো উৎস থেকেই তৈরি হয়েছে। যেমন কার্বোহাইড্রেটের মধ্যে দুইটা অংশ আমরা দেখতে পারি, একটাকে আমরা বলতে পারবো কি কার্বো, একটাকে বলতে পারবো আমরা হচ্ছে হাইড্রেট। কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন, আর হাইড্রেট মানে পানি বা জল। তাহলে দেখো তো, কার্বোহাইড্রেট মানে তোমরা একবারে কি বলতে পারবা? কার্বোহাইড্রেট মানে তোমরা একবারে বলতে পারবা কার্বনের জলায়নকেই কিন্তু আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। তাহলে কার্বনের জলায়নকেই কার্বোহাইড্রেট বলে, কার্বোহাইড্রেট বলে। তাহলে সিম্পল কথা, এখানে কোনো না বোঝার কিছু নাই। কার্বোহাইড্রেট কি তোমরা একবারে বলতে পারবা কার্বনের জলায়নকেই কার্বোহাইড্রেট বলে। তাছাড়াও নামের মাঝখানে কিন্তু অনেক কিছু বোঝা যায়, কারণ কার্বো মানে কার্বন, হাইড্রেট মানে পানি বা জল। তাহলে কার্বনের জলায়নকে কি বলা হয়? কার্বোহাইড্রেট। এখন দেখো তো, কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেতটা কি হতে পারে? তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন, কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট রাসায়নিক সংকেত কিছুই না। কার্বোহাইড্রেটের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারবা কার্বোহাইড্রেট কি দ্বারা তৈরি, কার্বন এবং পানি। তাহলে রাসায়নিক সংকেত আমরা লিখতে পারবো এইভাবে না, CnH2n। তাহলে এটাকে যদি আমরা আরো সুন্দরভাবে লিখি তাহলে কি হবে? তাহলে হবে CnH2nOn। তাহলে দেখো তো, কার্বোহাইড্রেটের তুমি আরো একটা সংজ্ঞা এই সংকেত থেকেই বা রাসায়নিক সংকেত থেকেই তুমি বুঝতে পারবা। সরি, এখানে রাসায়নিক সংকেত লেখা হয়নি, লিখে দিই। দেখো, তাহলে এর রাসায়নিক সংকেত থেকেই কিন্তু তোমরা কার্বোহাইড্রেটের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। সেটা কি? এখানে যদি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটার সমন্বয়ে গঠিত জৈব যৌগকে আমরা কি বলতে পারবো বলতো? কার্বোহাইড্রেট বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, কারণ কার্বোহাইড্রেটের মধ্যে তিনটা তোমার মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এখন তোমাদের যদি আমি বলি এখানে এন এর মান কত হতে পারে, তোমরা কি বলবো? এন এর মান কি 1 থেকে শুরু হবে? না, কখনো 1 থেকে শুরু হবে না, কারণ কার্বোহাইড্রেটের এন এর মান কখনো 1 থেকে শুরু হয় না। এন এর মান হবে 3 অথবা 3 থেকে বড়। তার মানে এন এর মান এখানে 3 হবে, কিন্তু অনেক সময় 3 থেকেও বড় হতে পারে, মানে হবেই। দেখো, এখন আমরা যদি এন সমান সমান 3 নেই, তাহলে কি হতে পারে বলো তো? তাহলে হতে পারে তোমার C3H6O3। তাহলে এটার নাম তোমরা কি বলবা? এটার নাম হচ্ছে ট্রায়োস। কি? ট্রায়োস। তাহলে ট্রায়োস মানে কি? ট্রায়োস মানে হচ্ছে তোমার 3। আর কোনো কিছু লাস্টে যদি ওজ উচ্চারণ হয়, কি উচ্চারণ? ওজ উচ্চারণ হয়, তাহলে তোমরা এটা কি বলতে পারবে? এটা একটা কার্বোহাইড্রেট। তাহলে 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটকে আমরা কি বলবো? ট্রায়োস। তাহলে এন সমান যখন 4, তখন আমরা কি বলবো? C4H8O4। তাহলে এটার নাম কি? আমরা জানি টেট্রো মানে 4, তাহলে হবে তোমার টেট্রোস। কি হবে? টেট্রোস। দেখো তো, লাস্টে ওজ উচ্চারণ হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই ওজ উচ্চারণ হচ্ছে, তার মানে কি? এটা অবশ্যই কার্বোহাইড্রেট। তাহলে এইরকম আমরা অসংখ্য কার্বোহাইড্রেট লিখতে পারবো। আবার দেখো তো, আমরা যদি n সমান সমান 5 নেই, n সমান সমান 5 নেই, তাহলে কি হবে? তাহলে তোমরা ওই সেম সংকেত দ্বারা তোমরা লিখতে পারবা C5H10O5, তাই না? C5H10O5। তাহলে এটার নাম কি হবে বলতো? আমরা জানি পেন্ট মানে তোমার 5, তাহলে লাস্টে ওজ উচ্চারণ করতে হবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তাহলে নাম কি হবে? তোমরাই বলতে পারবা, পেন্টোজ। কি হবে? পেন্টোজ। ক্লিয়ার? তাহলে পেন্টোজ আসলে কি? পেন্টোজ হচ্ছে, আমরা এক কথায় বলতে পারবো, এটা মানব দেহের সবচেয়ে জরুরিকারী একটি শর্করা। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্করা। পেন্টোজ মূলত তোমার আবার 2 ভাগে ভাগ করা যায়। পেন্টোজকে আমরা মূলত আবার 2 ভাগে ভাগ করতে পারবো। পেন্টোজকে ভাগ করা যায়, একটাকে বলা হবে হচ্ছে রাইবোজ শর্করা, আর একটাকে বলা হবে কি? ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ শর্করা। বুঝছো?
তাহলে দেখো তো এখানে তোমার পেন্টুজ আমরা কার্বোহাইড্রেটটা পাইলাম, পেন্টুজও কিন্তু 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা, রাইবোজও 5 কার্বন বিশিষ্ট, ডিঅক্সিরাইবোজও 5 কার্বন বিশিষ্ট শর্করা। তার মানে এখানে তোমার কার্বনে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু এখানে আমি ভাগ করছি কি জন্য, কারণ রাইবোজ শর্করা তোমার মানব দেহের বা বিভিন্ন জীবের ক্ষেত্রে একটা রাসায়নিক গঠন হিসেবে কাজ করে, ডিঅক্সিরাইবোজ আর একটা গাঠনিক হিসেবে কাজ করে। যেমন তোমরা আরএনএ পড়ছো, আরএনএ মানে কি বলতো, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে কোন ধরনের শর্করা ব্যবহার হবে, রাইবোজ শর্করা নাকি ডিঅক্সিরাইবোজ শর্করা? অবশ্যই তৈরি হবে রাইবোজ শর্করা। তাহলে রাইবোজ শর্করা যা তোমার C5H10O5 অর্থাৎ পেন্টোজ সুগারও সে একই জিনিস। আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য কি, ডিঅক্সিরাইবোজের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো দেখতে পারবা, কি দেখতে পারবা, ডি মানে হচ্ছে তোমার 2, সরি ডি মানে 2 না, ডি মানে হচ্ছে তোমার ডিলিট, আর অক্সিরাইবোজ মানে অক্সিজেন। তাহলে এখানে তোমার কি বলছে, তোমার ডিলিট করো অক্সিজেন রাইবোজ থেকে, তার মানে তোমার রাইবোজ থেকে একটা অক্সিজেন ডিলিট করতে বলছে। তাহলে এখানে কি করতে হবে, C5 তোমার সি সেম থাকবে, H10 সেটাও সেম থাকবে, কিন্তু অক্সিজেন কি হবে, ডিলিট করতে বলছে, তার মানে অক্সিজেন এখানে 4 হবে। এটাই তোমার বেসিক পার্থক্য, জাস্ট তোমরা 99 পর্যন্ত জানলে যথেষ্ট। এখন দেখো এই যে রাইবোজ শর্করা আমরা পড়লাম, এই যে তোমার ডিঅক্সিরাইবোজ শর্করা পড়লাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এটিপি, এডিপি, NADH2 ইত্যাদি তৈরি করার জন্য এসব রাইবোজ শর্করা দরকার। তাহলে এটা আমাদের আজকের মূল বিষয়বস্তু। তাহলে দেখো আবার আমরা পড়বো কি, শর্করার গঠন। এখন শর্করার গঠনের উপর ভিত্তি করে শর্করার মূলত তোমার স্ট্রাকচারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলবো চেইন স্ট্রাকচার, একটাকে বলবো আমরা রিং স্ট্রাকচার। এখন চেইন স্ট্রাকচার কি জিনিস, রিং স্ট্রাকচার কি জিনিস, এর জানার আগে আমাদের জানতে হবে কি কার্বোহাইড্রেট বা শর্করার কার্যকরী মূলকটা আসলে কি। কারণ কি, আমরা যখন চেইন স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার তৈরি করবো তখন কিন্তু আমাদের একটা কার্যকরী মূলক লাগবে, মানে আমাদের বুঝতে হবে শর্করাটা কোন ধরনের শর্করা। কোন ধরনের শর্করা বলতে তোমাদের বোঝাচ্ছি, দেখো তার মানে তোমার শর্করা এখানে যে কার্যকরী মূলকটা আছে, কার্যকরী মূলক তো তোমার দুই ধরনের, একটাকে বলতে পারি আমরা অ্যালডিহাইড মূলক, আরেকটাকে বলতে পারি আমরা হচ্ছে কিটো মূলক। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো, শর্করা মূলত দুই ধরনের হয়, একটাকে বলতে পারবো আমরা অ্যালডোজ শর্করা, আর একটাকে বলতে পারবো আমরা কি কিটোজ শর্করা। তাহলে অ্যালডোজ শর্করা মানে কি, এই শর্করার মধ্যে অবশ্যই তোমার অ্যালডিহাইড মূলক থাকবে, আর কিটোজ শর্করা মানে কি অবশ্যই কিটো মূলক থাকবে। এখন অ্যালডিহাইড মূলক এবং কিটো মূলক এই দুটাতে অসংখ্য ধরনের শর্করা তৈরি করা যায়, কিন্তু আজকে আমরা পড়বো অ্যালডিহাইড নিয়ে। জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের এটিপির গঠন, এডিপির গঠন, NADH2 গঠন ইত্যাদির গঠন জানার জন্য আমাদের জাস্ট তোমাদের বইয়ে দেখবা প্রথমে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হয়তো অনেকেই তোমরা বোঝো না কি জন্য এই চিত্রটা দেওয়া আছে, এরকম গঠন কেন, এরকম পঞ্চভুজের মতো কেন, এই সেই অনেক ধরনের প্রশ্ন করো। তাহলে দেখো এখন অ্যালডিহাইড সম্পর্কে বা অ্যালডিহাইড শর্করা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে চেইন স্ট্রাকচার কি জিনিস, চেইন স্ট্রাকচার হচ্ছে একটা শর্করার গঠন যেটা চেইনের মতো একটা দীর্ঘ শিকল তৈরি করবে। তাহলে n=5 যখন হবে তখন আমরা কোন ধরনের শর্করা পাইছিলাম, তোমাকে বলছিলাম মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্করাটার নাম আমরা দিছিলাম পেন্টোজ। কি, পেন্টোজ। তাহলে পেন্টোজ যে শর্করাটা ছিল এটা তোমার রাসায়নিক সংকেতটা কি, C5H10O5। এখন এই C5H10O5, এখন এখানে তোমার যেহেতু চেইন স্ট্রাকচার তৈরি করেছে বলছে, তারা কি করবা, তোমরা কার্বনকে অবশ্যই চেইনের মতো করে সাজাবা। কয়টা, 5টা। এখন অ্যালডিহাইডের জন্য কত তোমরা বলো তো, এক, তাহলে অবশ্যই 1 নম্বর কার্বনে আমাদের সংযুক্ত করতে হবে। তাহলে এখানে করলাম CHO। এখানে এখন তোমরা বলতে পারবে ভাই আপনি অ্যালডিহাইড CHO বললেন 1 নম্বর কার্বনে সংযুক্ত করতে হবে, কিন্তু আপনি তো 1 নম্বর কার্বনে OH শুধু সংযুক্ত করলেন বা HO সংযুক্ত করলেন, এটা কিন্তু ভুল কথা ভাইয়ারা। দেখো অ্যালডিহাইড যখন আমরা সংযুক্ত করবো, দেখো অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যেই কিন্তু একটা কার্বন আছে, এই কার্বনকে কিন্তু আমাদের অবশ্যই 1 নম্বর কার্বন হিসেবে বিবেচনা করতে হবে। এখানে 1 নম্বর কার্বনের উপর যদি তুমি এই অ্যালডিহাইড মূলকটা বসাও তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখন বাকি কার্বনের ক্ষেত্রে তোমরা কি করবা, আমরা তো এটা দেখে ক্লিয়ার, বলো তো এটা কোন ধরনের শর্করা, এই পেন্টোজ শর্করা মূলত অ্যালডোজ শর্করা। তাহলে এখন এখানে আমাদের কি করতে হবে, বাদবাকি কার্বনগুলোতে একটু আগে তোমরা বলছিলে কার্বনের জ্বলনকে কার্বোহাইড্রেট বলে, তার মানে আমাদের এখানে পানি ঢেলে দিতে হবে বা জল ঢেলে দিতে হবে। পানি মানে কি, পানি মানে H2, এটা কি আমাদের তোমাকে বলতে হবে, ক্লাস 8 থেকে তো তোমরা পড়ো। তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন ও OH মূলক, দুইটা মূলক থাকে, জাস্ট কিছুই না, হাইড্রোজেন ও OH মূলক আমাদের পরপর সাজাইতে হবে। তাহলে হাইড্রোজেন ও OH, এখানে এখন কি দিবা, তুমি একটা ভি আকৃতি তৈরি করবা, মানে ভি আকৃতি যেখানেই তোমার কোণাগুলো থাকবে সেখানে OH মূলক বসাবা, এখানে OH, এখানে কি হাইড্রোজেন, এখানে কি OH, এখানে কি হাইড্রোজেন,
এখানে দেখো তো কার্বনের হাত এখানে আমাদের 4 মেলানোর জন্য কি করতে হবে? এখন বলবেন আমি 4 কেন মেলাচ্ছি? 4 মেলাচ্ছি এই জন্যই, আমরা জানি যখন আমরা কোনো জৈব যৌগের বা যে কোনো যৌগের ক্ষেত্রে যখন আমরা গাঠনিক সংকেতটা প্রকাশ করি, তার কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনে কিন্তু আমাদের বুঝাইতে হয়। তাহলে এখানে কার্বনের সর্বোচ্চ যোজনে কত? অবশ্যই 4। তাহলে এখানে 4 মেলানোর জন্য আমাদের দিতে হবে H2OH। এখানেও কিন্তু আমি পানি মিশাইছি, তাই না? তাহলে এখন দেখো, যখন স্ট্রেন স্ট্রাকচারে থাকে তখন কিন্তু 1 নাম্বার কার্বন আর এই যে তোমার 4 নাম্বার কার্বন নিজেদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি করার প্রবণতা দেখায়। দেখো আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ড। কেমনে হয় সেটা তোমাদের সুবিধার্থে আমি লিখতে পারি। দেখো তোমরা জানো CHO অ্যালডিহাইড মূলক। এখন অ্যালডিহাইড মূলকের গাঠনিক সংকেত কি রকম হবে? ঠিক এরকম হবে না? তোমার এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে একটা বন্ধন। এই বন্ধন আর উপরের এই বন্ধনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো ধরনের পার্থক্যই নাই। তাহলে এই যে গাঠনিক সংকেত আর এটা আণবিক সংকেত, কোনো ধরনের পার্থক্য নাই। তাহলে এখানে তুমি কিন্তু সেম প্রসেসেই লিখতে পারবা। তাহলে এখানে তুমি কেমনে লিখবা? এখানে অক্সিজেন, হাইড্রোজেন, এটা তোমার কি অ্যালডিহাইড মূলক। এখন বাদ বাকি কার্বনগুলোকে তুমি পরপর সাজাও। তাহলে এখন কি করবা? পানি ঢেলে দিবা, সোজা কাহিনী। তাহলে এখন দেখো তো, এই যে কার্বন অক্সিজেনের মধ্যে তোমার দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন মানে কি? দ্বিবন্ধন মানে একটা বন্ধন তোমার দুর্বল, একটা বন্ধন তোমার শক্তিশালী। তাহলে একটা দুর্বল বন্ধন যদি ভেঙে যায় এখানে, তাহলে অক্সিজেন কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। অক্সিজেন মুক্ত হয়ে যাওয়া মানে কি? কার্বনের একটা হাত তোমার খালি হয়ে যাচ্ছে। কার্বনের একটা হাত যদি খালি হয়ে যায়, এই যে OH মূলকটাকে, এই OH মূলকটাকে কিন্তু আমরা এখানে শিফট করতে পারবো। বুঝতে পারছো? কিন্তু এখন দেখো তো, এখানে তোমার কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। তাহলে কি করবে? তারা কিন্তু নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করবে। কার সাথে? অক্সিজেনের সাথে। তাহলে অক্সিজেন এখানে আর থাকবে না, অক্সিজেন সে নিচে চলে আসবে, একটা বন্ধন তৈরি করবে। কার সাথে? 4 নাম্বার কার্বনের সাথে। বুঝতে পারছো? তাহলে এই যে বন্ধনটা তৈরি হলো অক্সিজেনের সাথে, এই বন্ধনটাকে আমরা কি বলবো? অবশ্যই বলতে পারবো এই বন্ধনটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, এখন এই বন্ধনটাকেই বা এই স্ট্রাকচারটাকে যদি আমরা রাউট করে দেই বা ঘুরাই দেই, তাহলে কি হবে? তাহলে কিছু হবে না, তোমরা একটা চেনের মতো আকৃতি পাবা। কোনো কিছু না বোঝারও বিষয় নাই। দেখো এখানে যদি আমরা এটাকে ঘুরাই দেই পুরা, তাহলে কি হবে? একটা চেনের মতো গঠন ছিল। আমরা যদি এখন পুরাটাকে এরকম ঘুরে দেই, তাহলে কি হবে? সে একটা চেনের মতো আকৃতি তৈরি করবে। চেনের মতো আকৃতি মানে অক্সিজেন কিন্তু অবশ্যই উপরে থাকবে, তাই না? তাহলে দেখো এখানে যদি অক্সিজেন থাকে, এই যে এই দুটা বন্ধনী আমি এখানে দিলাম, বোঝা গেছে? তাহলে এখন কি করব? কার্বন তুমি দিবা। কয়টা কার্বন? অবশ্যই 5টা কার্বন। অবশ্যই 5টা কার্বন। তাহলে আরেকটা কার্বন কয়ে দিবা, আরেকটা কার্বন দিবা এখানে, CH2OH। বোঝা গেছে? তাহলে এই বাদ বাকি কার্বনগুলোতে কি করবা? OH, H, এখানে কি হবে? এখানে OH, H, OH, H। বুঝা গেছে? তার মানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক আমি যুক্ত করে দিলাম। এই যে গঠনটা তোমরা দেখতে পারতেছ, এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে বলি হচ্ছে আমরা রিং স্ট্রাকচার। এখানে কিন্তু না বোঝার কোনো বিষয় নাই। বুঝতে পারছো? তাহলে এই যে গঠনটা, এই গঠনটাকে কি বলবো আমরা? রিং স্ট্রাকচার। দেখো এখন রিং স্ট্রাকচার প্রকাশ করার জন্য তোমার কিন্তু আমরা এই কার্বনগুলো নাও দিয়েও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? জাস্ট তোমরা এখানে কয়টা কার্বন? 1 2 3 4, 4টা, আর এখানে একটা 5টা কার্বন। তাহলে 5টা কার্বনের জন্য আমাদের শুধু একটা পঞ্চভুজ আকৃতি হবে। তাহলে মাথায় অক্সিজেন এরকম। এখন দেখো তো, এই প্রত্যেকটা কোণায় কি আছে? প্রত্যেকটা কোণায় কিন্তু এক একটা কার্বন আমরা কল্পনা করতে পারি। তাহলে এই যে গঠনটা, এই গঠনটাকে কিন্তু রাইবোজ সুগার বা তোমার পেন্টোজ সুগারের কিন্তু রিং স্ট্রাকচার হিসেবে আমরা কল্পনা করতে পারি।